দর্শক, আমন্ত্রণ 21 রাতে। গতকাল আপনারা জানেন যে যুদ্ধ অপরাধের দায়ে জামায়াত নেতা কামরুজ্জামানের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে, তার সর্বোচ্চ আদালতে সে যে দুটি অপরাধে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার একটিতে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এর আগে গত রোববার মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কথা জানানো হয়েছে, রায় ঘোষিত হয়েছে ট্রাইব্যুনাল থেকে। আমরা দেখছি যে মাঝে কিছুদিন মানুষের ভিতরে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল যে এত বিলম্ব ঘটছে কেন রায় ঘোষণার ক্ষেত্রে, বা সর্বোচ্চ আদালতের যে আপিলগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তি করতে এত দেরি হচ্ছে কেন। তারপর আমরা দেখছি যে একে একে রায়গুলো চলে আসছে। যেটি হোক, সেটি আমাদের এখন আরো একটি বিষয় বিবেচনায় আসছে যে জনগণের ভিতরে বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে আমরা যারা দাবিদার, তারা তাদের আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলিত হচ্ছে রায়ের মধ্যে দিয়ে। পাশাপাশি রিভিউ করা নিয়ে যে বিতর্ক উঠেছে সেটিও একটি প্রশ্নবিদ্ধ বিষয়। সর্বোচ্চ আদালতের রায়ের পরে রিভিউ করা যাবে কিনা এই বিষয়টি এখনো অনিষ্পত্তি অবস্থায় রয়ে গেছে। যদি আমরা দেখেছি কাদের মোল্লার ক্ষেত্রে রিভিউ আবেদন করা হয়েছিল সর্বোচ্চ আদালতে, মৃত্যুদণ্ড ঘোষণার পরও রিভিউ করার জন্য আবেদন করা হয়েছিল, সেটি গ্রহণ করে পরবর্তীতে আবার খারিজ করে দেওয়া হয়। কিন্তু আমরা নিশ্চিতভাবে এখনো জানি না সুনির্দিষ্টভাবে যে এই বিষয়টির সংজ্ঞা আসলে কি। তারপর আমরা এটি খোঁজার চেষ্টা করব যে এটি কি হতে পারে। এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য আজ উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মুক্তিযোদ্ধা মফিদুল হক, রয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের সহ সভাপতি মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন, এবং তারপর রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট সাদেক খান। আমি মফিদুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে গণমানুষের যে দাবি বা যে আকাঙ্ক্ষা সেটি এই রায়গুলোর মধ্যে দিয়ে কতটুকু প্রতিফলিত হচ্ছে। কোন কোন মামলায় রায় আমরা দেখেছি মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, আবার কোন কোন মামলা দেখেছে সর্বোচ্চ আদালতে সেটি রহিত ঠিক না, কমিয়ে সাজা কমিয়ে কারাদণ্ড পর্যন্ত রাখা হয়েছে। সব মিলিয়ে আজ পর্যন্ত গতকাল পর্যন্ত যে রায়টি ঘোষিত হয়েছে সর্বোচ্চ আদালতের, এই নিয়ে 3টি মামলার রায় আপিল বিভাগে নিষ্পত্তি হলো। সব মিলিয়ে আপনার মন্তব্যটা কি? দেখুন, একটা অসাধারণ ঐতিহাসিক অর্জন কিন্তু বাংলাদেশ শুরু করলো, এবং যেটা আমরা দেখি যে ভয়ঙ্কর নিষ্ঠুরতা এই মাটিতে হয়েছে 9 মাস ব্যাপী, এবং লক্ষ লক্ষ মানুষ তার শিকার হয়েছেন, প্রায় সমস্ত পরিবারই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার পরিমাপ গ্রহণ দুঃসাধ্য। কিন্তু এই গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য যারা দায়ী, তারা একটা জাতির উপর একটা বলপূর্বক একটা অব্যাহতি আরোপ করেছিল, একটা ইম্পিউনিটি তারা ইম্পোজ করেছিল। এবং আমাদের তো একটা প্রস্তুতি ছিল জাতির, 1973 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সরকার অত্যন্ত দূরদর্শী একটি আইন প্রণয়ন করেছিলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট। এটা একটা ল্যান্ডমার্ক লিগ্যাল ডকুমেন্ট, যেটা এই ধরনের অপরাধের বিচার করার জন্য। তারপরে আমরা অগ্রসর হতে পারিনি, 75-এর ভয়ঙ্কর অভিজ্ঞতা, এবং আজকে কিন্তু সর্বশেষ রায়টা প্রদত্ত হলো 3রা নভেম্বর। এটাও কিন্তু একটা জেল হত্যা দিবসে, হ্যাঁ, যে জাতীয় 4 নেতাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কেন হত্যা করা হয়েছিল, এই সমস্ত কিছুকে তো নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। হত্যার সাথে আরেকটা শব্দ কিন্তু ডেঞ্জারাস, যে জেলের ভিতরে যখন তাদের কাস্টডিতে সরকারের অন্যরকম নর্মসের তারা তোয়াক্কা করেনি, কারণ তারা কিন্তু 71 পৃথিবীর ইতিহাসে কিন্তু কেন করা হয়েছিল এই সমস্ত কিছুকে তো নস্যাৎ করে বাংলাদেশকে আবার একটা সেই পুরনো পাকিস্তানি পন্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গা থেকে যখন একটা দুঃসময়, তখনও কিন্তু মানুষ কিন্তু তার বিচারের অধিকারকে বাজেয়াপ্ত হতে দেয়নি। জাহানারা ইমামকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি, এই দাবিটা তিনি তুলেছেন, তার সঙ্গে আরো অনেক মানুষ যুক্ত হয়েছে, এবং হাজারো তরুণ সেখানে এই কাফেলাতে শরিক হয়েছেন। ফলে বাংলাদেশে কিন্তু এই 71-এর অভিজ্ঞতাটা, যেটা আমি বলি বাংলাদেশে একটা খুব বড় অর্জন, যে এটা ইন্টারজেনারেশনাল হয়েছে। এটা এক প্রজন্ম থেকে কিন্তু অন্য প্রজন্মের হাতে চলে গেছে। আমাদের এখানে বিদেশি ইয়ান মার্টিনেস ছিলেন, একসময় অ্যামনেস্টির জেনারেল সেক্রেটারি, তিনি বলেন যে তোমাদের তরুণদের সঙ্গে আলাপ করলে আমার খুব অবাক লাগে, ওরা কথা বলে মনে হয় যেন ওরা 71 দেখেছে। এই ফিলটা কেন, কোথা থেকে আসে? এবং এটাই কিন্তু এই বিচারের অধিকারটাকে প্রতিষ্ঠা করলো 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে। তারপর ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হলো, এবং ট্রাইব্যুনাল একের পর এক রায় দিচ্ছে। এখন এই যে দীর্ঘ বিচারহীনতা, সেটা মানুষের মধ্যে একটা অস্থিরতা সঞ্চার করে। মানুষ আরো দ্রুত তার সম্পাদন চায়, সর্বোচ্চ শাস্তি বিধান চায়, কিন্তু আমাদের কিন্তু আদালত কিন্তু তার নিজস্ব গতিতে চলছে। এখানে কিন্তু কেউ বলতে পারবে না যে
এটা এইভাবে ঘটেছে। এবং এই নিজস্ব গতিতে চলে যে রায়গুলো দিয়ে যাচ্ছে, রায়গুলোই কিন্তু দেখিয়ে দিচ্ছে যে অপরাধের গভীরতা এবং মাত্রা কি। আদালত কিন্তু আন্তর্জাতিক আইনে যত রকম মানে বিকাশ আছে, যত ধরনের অন্যান্য আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার হয়েছে, নানা রকম রেফারেন্স টেনে এই বিচারগুলো সম্পন্ন করছে এবং আইনের একটা প্রসারতাও করছে। যেমন আইনে ছিল না যে, যেটা একটা প্রথম দিকে ক্রিটিসিজম করা হয়েছিল যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির ডেফিনিশনটা ইলাবোরেট না, কিন্তু অন্যান্য আদালতের অবজারভেশন থেকে রেফারেন্স টেনে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে এবং এটা ইউনিভার্সাল জুরিসডিকশনের পার্ট, এটা আন্তর্জাতিক অপরাধ, এই আইনটা আন্তর্জাতিক, এই আইনটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে এই জার্নিটা করতে কিন্তু 1973 অ্যাক্টে কোনো বাধা ছিল না এবং সেটাই আদালতের কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। ফলে আমি যেটা বলছি যে একটা বিশাল ঐতিহাসিক অর্জনের মধ্যে আমরা গেছি। এখন এই অর্জনকে নিয়ে জাতি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেটা হচ্ছে আমাদের সামনে এখন দাবি এবং চ্যালেঞ্জ। আমি একটু যেতে চাই সাদিক খান আপনার কাছে, যেটা মফিদুল্লাহ বলছেন যে এখন সামনে আমরা এগোবো কিভাবে, সেটি আমাদের দেখার বিষয়। আমি তো প্রথমে একটু প্রথম কথাটাই বলবো যে আমি মনে করি যে ইতিহাসের কথা বলছেন, ঐতিহাসিক প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে এই ঘটনাটা, যা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমি কারণটা বলছি, কারণটা হচ্ছে খুব সিম্পল। আমরা যে আলোচনাগুলো করছি, যে বিষয় নিয়ে চিন্তা করছি, সেই বিষয় থেকে এখনকার যে নতুন জেনারেশন, যে বলছেন জেনারেশনাল গ্যাপের কথা, বেশ নতুন জেনারেশনাল ওয়ার শুরু হয়ে গেছে দুনিয়াতে, নতুন করে 30 বছর যুদ্ধ শুরু হয়ে গেছে। যে জেনারেশনের কথা বলছেন সেই জেনারেশনাল ওয়ার শুরু হয়েছে নানা কারণে, ফেইলিওরের কারণে। এই লিবারেল থটস এর ফেইলিওর যেগুলো, তার কারণেই এই জিনিসটা শুরু হয়ে গেছে এখন। কারণ লিবারেল থটসটা আসলে লুকাচ্ছিল এক ধরনের, যাকে বলা হয় এক ধরনের স্বৈরাচার। লিবারেল থটসের পিছনে ডেমোক্রেসির এক ধরনের স্বৈরাচার চলছে, এখনো পর্যন্ত চলছে, যার কারণে দেখা যাচ্ছে যে আজকে জেনারেশনাল ওয়ার করতে হচ্ছে আমেরিকাকে। তাকে চিন্তা করতে হচ্ছে কিভাবে আমরা যোগাযোগ করে সবকিছু ঠিকঠাক করে মিটপাট করবো, একটা রফার দিকে যেতে হচ্ছে। যখন শেষ হয়ে এই যে বলা হচ্ছে যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন তারা উদ্বুদ্ধ হয়েছে, আমি তো ইয়াঙ্গার জেনারেশনের বহু লোককে জানি। আমি যুদ্ধের আগে থেকে, মুক্তিযুদ্ধের আগে থেকে, সেই রাষ্ট্রভাষা আন্দোলনের আগে থেকেই এক সময় যাকে বলা হয় আমার দিকপ্রাস্ত হওয়ার জন্য, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি মানে শ্রমিকের গৃহে গিয়ে থাকার চেষ্টা থেকেছি বহুদিন। এবং যেটা এখন দেখছি, এখনকার ইয়াঙ্গার জেনারেশনের ভেতর অধিকাংশ ইয়াঙ্গার জেনারেশনের লোক কি চায়? তারা চাকরি চায়, তারা কাজ চায়, তারা বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি চায়। এদের কাছে একেবারেই ইররিলেভেন্ট এখন এই মুহূর্তে। আমাকে শেষ করতে বলতে দিন, আপনার বেলাতে আমি আপত্তি করি। আমার এই মুহূর্তে একেবারেই অপ্রাসঙ্গিক যে না, আমরা যে এগিয়ে যাব তার জন্য এই বিচারটা করতে হবে, যে বিচার নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্ন ভেতরে আমি যেতে চাই না। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, বিচার নিয়ে প্রশ্ন উঠেছে, এবং এখন এতদিন পরে আমি বলবো এটা একেবারেই অপ্রাসঙ্গিক। কারণ যে গত শতাব্দী এবং বর্তমান শতাব্দী, এই দুটো আলাদা শতাব্দী। বর্তমান শতাব্দী এগিয়ে যাওয়ার শতাব্দী, খুব দ্রুত পরিবর্তন হচ্ছে দুনিয়াতে, দ্রুত অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে, অনেক মৌলিক পরিবর্তন হচ্ছে। এই মৌলিক পরিবর্তনের জন্য তৈরি হতে হবে। সেই তৈরি হওয়ার জন্য আমাদের ইয়াঙ্গার জেনারেশনের ভেতরে যারা কাজ করে, যারা বিদেশে যাচ্ছে, যাদের পয়সাতে আমাদের দেশের উন্নতি হচ্ছে, তারা এগুলোতে মাথা ঘামাচ্ছে না। এবং মাথা ঘামাচ্ছেন তাই না, আজকের প্রতিক্রিয়া যদি আপনি দেখেন দেশের ভেতরে, তাহলে ডেফিনেটলি যে ঢিলেঢালা যে হরতালগুলো হচ্ছে কেন হচ্ছে? কারণ তার কোন পক্ষ দিচ্ছে না লোকে, এর জন্যই হচ্ছে। আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আমি দুটি ছোট্ট ব্যাখ্যা দিয়ে আপনাকে আমি বোঝাবো যে 71 এর সময় ইয়ং জেনারেশনে কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং সেই প্রেক্ষাপটে দেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে আবার 75-এ একটি দুর্ঘটনা ঘটে। 75-এর পরবর্তীতে বাংলাদেশের যদি ইতিহাস আমরা দেখি, সেটা কমপ্লিটলি স্বৈরাচার একটা সরকারের মাধ্যমে চলেছিল। আপনি বলতে পারেন যে সেই সময় প্রতিবাদ হয় নাই। পাকিস্তান
স্বাধীনতার পূর্ব মুহূর্তে রাজাকার, আলবদর এবং পাকিস্তান, এই ইতিহাসটি আমাদেরকে সবাইকে জানতে হবে। তারা যত না যুদ্ধের শেষ প্রান্তে যত না তারা মুক্তিযোদ্ধাকে হত্যা করছিল, তার চেয়ে অনেক বেশি তারা ইন্টালেকচুয়ালদেরকে এলিমিনেট করা শুরু করে দিয়েছিল এবং দে ওয়ার সাকসেসফুল। তারা চিন্তা করেছিল যে একটি দেশের ইন্টালেকচুয়ালকে যদি আমরা শেষ করতে পারি তাহলে দেশটিকে 30 থেকে 40 বছর পিছিয়ে দিতে পারবো, এন্ড দে ডিড ইট। তাহলে আমার প্রশ্ন, আমি সেক্টর কমান্ডার্স এর পক্ষ থেকে সেক্টর কমান্ডার্সকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনারা তো সেক্টর কমান্ডার ছিলেন, তাহলে এই 30 বছর আপনারা কেন সোজা দাঁড়াতে পারেন নাই? আমার কাছে এটার উত্তরটা হচ্ছে এই যে এই ইন্টেলেকচুয়ালরা যদি, জ্ঞানী গুণী ব্যক্তিরা যদি পিছনে ছায়ার মতন না থাকে, আর্মি জেনারেলের পক্ষেও কোনো কিছু করা সম্ভব না, কারণ দেশ ও জাতির সমর্থন হয় এই ইন্টেলেকচুয়ালদের মাধ্যমে। তাহলে আমরা এত বছর পরে এই সেক্টর কমান্ডার্স ফোরাম শক্তিশালী হলো কিভাবে? এই 71-এ যার জন্ম হয়েছে, হি বিকাম দ্য ইন্টেলেকচুয়াল অফ দিস জেনারেশন। তারা এই দাবি তুলেছে, জাহানারা ইমাম সেই প্রদীপটি জ্বালিয়েছে, সেই প্রদীপের আলোতে এই ইয়াং জেনারেশনের দাবিতেই কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নতুন করে তৈরি হয়েছে এত বছর পরে। যে কারণে গত ইলেকশনের ম্যানিফেস্টোর দিকে যদি আমরা তাকাই, সেখানে আওয়ামী লীগের জয়লাভ করার, নিরঙ্কুশ জয়লাভ করার পিছনে একটি মাত্র কথাই ছিল যে এই ইলেকশনে জয়লাভ করলে, এক্স্যাক্টলি 2008-এর ইলেকশনে, যে যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে। আমি এই কথা কখনোই মানতে রাজি না যে আমি এবং আমার পিতাকে যে জব করেছে, দুজনে ঘাড়ে হাত দিয়ে বন্ধুত্ব করে দেশকে এগিয়ে নিয়ে যাব। পৃথিবীর ইতিহাসে এটা কোনোদিনই হয় না, কারণ সে সুযোগ পেলে আমার সন্তানকেও হত্যা করবে তার সন্তানকে বেশি সুযোগ দেওয়ার জন্য। পৃথিবীর ইতিহাসে তাহলে পৃথিবীতে এই বিচারগুলি কেন হচ্ছে? সবাইকে তো ক্ষমা করে দেওয়া যেত। ক্ষমা করা এক জিনিস, কিন্তু আগে দোষী সাব্যস্ত করাটা, আমি মনে করি সবার আগে আইডেন্টিফাই করার দায়িত্বটা প্রতিটা দেশের নাগরিকের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন আমাদের অবশ্যই দেশ এবং জাতিকে উন্নত করার কথা। আপনি যদি ওই কথা বলেন, তাহলে যখন দেশে 7 কোটি লোক ছিল তখন আমাকে ভিক্ষার জন্য চাউল নিয়ে আসতে হতো। বাংলাদেশের জমি অর্ধেক হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ এখন এক্সপোর্ট করছে। তার মানে মানুষের চাহিদা, মানুষের জ্ঞান, মানুষের দেশপ্রেম, এই জিনিসগুলি কিন্তু একসাথে কাজ করছে। কই বিদেশে যারা টাকা আর্ন করে, তো টাকাগুলি বিদেশেই রেখে দিতে পারতো, তারা এই দেশে পাঠায় না। আলোচনা আসছে সাদিক খান, আপনার কাছে প্রশ্ন হবে, তার মানে আমরা বলতে পারি যে জন আকাঙ্ক্ষার সম্পূর্ণ প্রতিফলন ঘটছে না এই যুদ্ধাপরাধী বিচার রায়। আমি আসছি, একটা ফোন নিয়ে আসছি, এই প্রশ্ন আপনার কাছে থাকবে। দর্শক কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি প্রিয় দর্শক, আপনি বলুন আপনার প্রশ্নটি। হ্যালো, আমরা আপনাকে প্রিয় দর্শক শুনতে পাচ্ছি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে বর্তমানে, এটা এই যুদ্ধ অপরাধের বিচারটা যদি 2 মাস আগে হইলে ভালো হতো না, অথবা 2 মাস পরে হইলে ভালো হতো না? এইসব প্রশ্ন কেন? আমার এই প্রশ্নের একটু জবাব চাচ্ছি আপনাদের কাছ থেকে। জি, আমি আসলে প্রশ্নটা বুঝতে পারিনি আপনাকে। না, উনি জানতে চেয়েছেন যে ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে, অতএব এই বিচারটা কিছুদিন পিছালে কি কোনো অসুবিধা হতো? হ্যাঁ, স্বাধীনতা আরো 10 বছর পিছিয়ে নিলেই হতো, সেটাও তো বলা যায়। পাকিস্তানিদের সাথে বসে যে আমরা যুদ্ধ করব, আসেন আমরা 2 বছর পরে যুদ্ধ করি, এটা কোনো প্রশ্নই হয় না। কিন্তু প্রশ্ন যেমন হলো, আপনার জবাবটা হলো না। আমি কারণটা বলছি, কারণটা খুব সিম্পল। এই যে মাঝখানে বেশ যেটা বলেছেন মফিজুল ইসলাম সাহেব, যে মাঝখানে এতদিন বিরতি দিয়ে হঠাৎ করে এখন সবগুলো একসঙ্গে বলা হচ্ছে, এই কথা আমি বলা হচ্ছে। এটার উত্তর আমার কাছে আছে, আপনি বলেছেন, তাহলে এটার উত্তর আমি আপনাকে দেব। মানে মাঝে আমি উত্তর দিতে অন্য অবস্থা আসে। লেট আস ফেস ইট। এটা কারণটা কি? কারণটা সম্পর্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এই মাঝখানে বিরতির কারণ হচ্ছে কতগুলো রাজনৈতিক চিন্তা বা ইয়ে। আমি কিন্তু ওই বিবাদে না, আমি বলছি কারণটা সেই যে রাজনৈতিক চিন্তার কারণে এগুলো স্থগিত হয়েছে। স্কাইপে কেলেঙ্কারি শুরু করে নানাভাবে যেভাবে বিচার প্রক্রিয়াটা হয়েছে, থেমেছে। এক সময় মানে কেউ আসবে বলে বন্ধ করা হয়েছে একটা রায় দেওয়ার, ইত্যাদির কারণে দেখা যাচ্ছে যে নানা কারণে এই সমস্ত এই বিচার প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা হয়েছে। এখন হঠাৎ করে যখন নাকি মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসলেন
শেখ হাসিনা তখন করে, এবং একটা প্রক্রিয়া শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে যে এখন একটা রাজনৈতিক প্রয়োজন দেখা দিয়েছে, এই সময় একসঙ্গে ফাঁসি গুলো দেওয়ার জন্য তাড়াহুড়ো করা হচ্ছে। স্বার্থে এই দেখুন, এবার আমার বক্তব্য বলছেন, আপনি অন্যদের একটু সুযোগ দিন। আমার বক্তব্য হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নটা করেছেন সেটার কারণটা হচ্ছে এই যে অনেকেই বলছেন যে রাজনৈতিক কারণে একটা ডাইভার্সনের জন্য একটা যে দেশের চারপাশে এখন মনে করছেন কিনা, অনেকে বলছে আপনি সেটা মনে করছেন কিনা। আমার এখানে আমি তো মনে করি এটা অপ্রাসঙ্গিক, এই আলোচনাটা পুরোই অপ্রাসঙ্গিক বলে মনে করি। আপনি বলেন আমাকে বলতে দিন। অবশ্যই আমাকে যখন এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হচ্ছে, যদি বলা হতো, আমাকে বলা হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক থাকবেন, যদি বলা হতো যে মিস্টার সাদেক খান থাকবেন, আমি এখানে যোগ দিতাম না। একজন মানুষের মানসিক কতটা অধপতন হতে পারে তার প্রতিফলন যদি আমরা দেখি, তার সঙ্গে আমরা দাঁড়ান, আমার কথা শুনেন, তার সঙ্গে আমার তর্ক বিতর্ক করার কোনো আমার অভিলাষ নেই। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি যে 1971 সালে এখানে গণহত্যা হয়েছিল, জেনোসাইড। এটা একটা ইংরেজি টার্ম যেটা 1920 সালে 30 সালের অভিধানে পাবেন না। এটা একটা এমন ভয়ঙ্কর নিষ্ঠুরতা যে অ্যানহিলেটিং, যে একটা গ্রুপকে আইদার ফুললি অর পার্শিয়ালি, যে সেই ধরনের যখন অ্যাট্রোসিটিস হয়, এটার সামনে বিশ্ব সমাজ বিমূঢ় হয়ে যায়। এবং তখন তারা এই ধরনের ভয়ঙ্করতা কি করে মোকাবেলা করা যায়, তারা জেনোসাইড টার্মটা উদ্ভাবন করেছে, জেনোসাইড কনভেনশন করেছে এবং জেনোসাইডের জন্য ল করার আহ্বান জানিয়েছে। সেই লটা কিন্তু ফার্স্ট 1973 বাংলাদেশ করেছে। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হয়েছে 2002-তে, এটা র্যাটিফাইড হয়েছে। এবং এই জেনোসাইডাল অ্যাট্রোসিটিসটা এত নিষ্ঠুর যে এটার অবশ্যই এটা জাজমেন্ট হতে হবে, এবং জাজমেন্টটা হবে ফর জেনোসাইড এন্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এটা ইন্ডিভিজুয়াল ক্রাইমস, কিন্তু ইটস এ ক্রাইম এগেইনস্ট হোল অফ ম্যানকাইন্ড, এবং হোল অফ ম্যানকাইন্ড হ্যাজ রেসপন্সিবিলিটি টু অ্যাড্রেস দ্য ইস্যু। আজকে যদি বলা হয় যে সেটা 20 শতকের বিষয়, আমরা 21 শতকে সবাই মিলে মহানন্দে উন্নতির পথে ধাবিত হব, ওই বিষয়ে তরুণরা ভাবে না। মানবিক মূল্যবোধ বিবর্জিত ভাবে অগ্রসর হওয়ার প্রসঙ্গ যখন আসে, তখন কিন্তু একটা ভয়ঙ্কর নিষ্ঠুরতার আমরা প্রতিফলন দেখি এখানে। যেই নিষ্ঠুরতা জেনোসাইডে রক্তপাত ঘটিয়েছে, এই নিষ্ঠুরতা জাতিকে একটা ভয়ঙ্কর একটা গহ্বরের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা নিচ্ছে। ফলে আমি মনে করি যে মানবিক মূল্যবোধ ছাড়া, এবং মানবিক মূল্যবোধের যে ন্যূনতম যে কাঠামো, যে জেনোসাইডাল ক্রাইমের আমার অ্যাড্রেস করতে হবে, জাজমেন্ট দিতে হবে, এবং ভিকটিমস রাইটকে আমার এস্টাবলিশ করতে হবে, এবং সেটার ভিত্তিতেই জাতি এগিয়ে যাবে। আমি যে জন্য বলেছি যে জাতি একটা পর্ব লং ডিনায়াল অফ জাস্টিসকে, এস্টাবলিশমেন্ট অফ জাস্টিস, রাইট টু জাস্টিস, এখন এটাকে ফ্লড জাস্টিস বলে একটা হই হই তোলা, একই উদ্দেশ্য, একই লোকগুলো করছে, কিন্তু কোথায় ফ্ল বলছে না, বলছে স্কাইপ বলতে বলে কেলেঙ্কারি। স্কাইপে যে কনভারসেশন হয়েছে, বাইরের যারা জুডিশিয়াল একাডেমিক তারা আমাদের বলেছেন যে এর চেয়ে বেশি চাপ কোফি আনান অন আইসিটিওয়াই প্রয়োগ করেছে, যে ইউ ডু ইট কুইকলি, ডেলিভার দ্য জাস্টিস হাস্টিলি। এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তার এস্টাবলিশ ট্রাইব্যুনালের উপরে এই চাপ প্রয়োগ করছে। আর সরকার যদি বলে যে আমরা রায় দ্রুত চাই, সেটা আকাঙ্ক্ষা সরকারে থাকতেই পারে, কিন্তু জাস্টিস ডিউ প্রসেস অফ ল ফলো করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট ট্রায়াল হয়েছে, ডিফেন্স এবং প্রসিকিউশনকে সুযোগের কোনো কমতি দেওয়া হয়নি, এবং নানা রকম ভাবে এইটাকে নিয়ে প্লে করার চেষ্টা করেছে বোথ দ্য ডিফেন্স অ্যান্ড দ্য স্মল গ্রুপ অফ পিপল, যারা সম্পূর্ণ মানবিকতা বিবর্জিত ভাবে এই বিষয়টাকে আবার সেই গণহত্যার মানসিকতাকে তারা জাতির সামনে চাপিয়ে দিতে চাচ্ছে। আমি বলতে পারবো পরে কিছু। হ্যাঁ, যে আপনি বলতে চাচ্ছেন বলুন অবশ্যই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে আমাকে একটু ক্লিয়ারিফাই করতে হবে, এই জন্য আমার অনুষ্ঠান সঞ্চালনের জন্য তারা আমার জন্য সুবিধা হবে। মানে আপনি আসলে কোনটির পক্ষে, এতকাল পরে 43 বছর পরে যুদ্ধাপরাধের বিচার হবে না, হওয়ার দরকার নেই এটি, নাকি বর্তমান সরকার যুদ্ধাপরাধের বিচার করছে রাজনৈতিক স্বার্থে, কোনটি আপনি বলতে চাচ্ছেন? প্রশ্ন তো ওইখানে রাজনৈতিক স্বার্থে, এবং প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা যেটা হয়েছে সে আইনটা কি হচ্ছে। যখন নাকি 1971 সালে 72 সালে আইনটা হয়েছিল, সে আইনের পরে আন্তর্জাতিকভাবে গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক ইউএন আইন সংশোধন করে একটা আন্তর্জাতিক মান সৃষ্টি করেছে। তার কারণ রয়েছে, কারণ এই মানে গণহত্যার বিচারের নামে, বিভিন্ন দেশের বিচারের নামে অনেক অবিচার হয়েছে। এই অবিচারের কারণেই আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত মান তৈরি করা হয়েছে। আমার কথাটা বলি, আমি আপনার উদাহরণ দিন, কথা বলতে হবে না, প্লিজ। ইভেন কবে আইন করেছে?
এই তো সেদিন আইন করেছে, ইউনাইটেড নেশনস করেছে 72 অনেক পরে, অনেক পরে করেছে, হ্যাঁ, নিশ্চয়ই করে এগুলোকে সব দেশের আইন নিয়ে এগুলো মিলে একটা মান সৃষ্টি করা হয়েছে। সেই মানের বিচারে বিচার হওয়া দরকার, না হলে প্রতিহিংসা হয়। এবং একটা অপরাধ অন্যায় যে কফি আনান চাপিয়ে দিয়েছে বলে আমাদের দেশে সরকার চাপিয়ে দেবে, এটা তো হতে পারে না। কখন চাপিয়ে দিয়েছে আমি জানি না, বা এরকম কোনো খবর আমি শুনি না। অনেক কিছু বলে যাওয়া হলো যেগুলো ফ্যাক্টস নিয়ে প্রশ্ন উত্তর তুলে দিতে পারে, কিন্তু আমি তাতে যাব না। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে গণহত্যার বিচারের জন্য একটা ঐতিহাসিক প্রাসঙ্গিকতা থাকে, একটা সময় থাকে, এবং তারপরেও সেই বিচার হওয়া দরকার, এবং সেই বিচারের সুষ্ঠু বিচার হওয়া দরকার। তার যে একটা মান নির্ধারণ করা হয়েছে, সেই মান হয়নি বলে অনেকে বলছে। আমার বক্তব্য সময় তো রয়েছে, মানে আমরা এই সময় যে বিচারের প্রয়োজনীয়তা উঠেছে বা বিচার করার প্রয়োজনীয়তা অনুভব হয়েছে, সেটা তো কোনো অসুবিধা নেই। তারপরে বলছি বিচার প্রয়োজন, শুধু বিচারের প্রয়োজন রয়েছে না, সুষ্ঠু বিচার হওয়ার পর ইয়েটা শেষ হয়ে যায়। আমার সামান্য বক্তব্য আছে, কিন্তু এটার পরে যে প্রাসঙ্গিকতা প্রশ্ন আসছে এই যে এরপরে যে সমস্ত সিদ্ধান্তগুলো হয়েছিল, মানে দ্বিতীয় মহাযুদ্ধের পরে মানবিক যে সমস্ত সিদ্ধান্ত, যে টর্চার হবে না, আমরা গণহত্যা হবে না, এখন কি হচ্ছে? গণহত্যা তো হচ্ছে, কোথা থেকে হচ্ছে? আকাশ থেকে হচ্ছে গণহত্যা হচ্ছে, টর্চার হচ্ছে, লিগালাইজ করা হচ্ছে। কাজে ওই দিক থেকে সম্পর্ক অবশ্যই আছে। দুনিয়া যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সঙ্গে মাপ রেখে তার রেখেই আমাদের চিন্তা করতে হবে যে তার প্রাসঙ্গিকতা। এবং সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে বড়লোক সমাজ বা শিক্ষিত সমাজ, তার কিন্তু চিন্তা করলে চলবে না, দেশের সমস্ত লোককেরই চিন্তা করতে হবে, দেশের দরিদ্র লোকদের। দর্শক রয়েছেন ফোনে। হ্যালো দর্শক, কে রয়েছেন ফোনে? হ্যালো, থেকে বলছিলাম, আমার একটি প্রশ্ন সাদেক খানের কাছে। সাদেক খান সাহেব যে কার প্রতিনিধিত্ব করছেন, এটা তো পরিষ্কার, তাকে আমরা আগে থেকেও চিনি, কিন্তু ভীষণ ভাবে লজ্জিত, আমরা ভীষণ ভাবে আহত। উনি আপনার প্রশ্নটি কোন প্রিয় দর্শক? ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন করলেন, যে তরুণ সমাজ এটি প্রয়োজন মনে করেন, এটা অপ্রাসঙ্গিক, আমরা ধিক্কার জানাই তার বক্তব্যকে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। না, আমি সিম্পলি একটা জিনিস বলতে চাই যে জামাত এবং করে না এরকম কোন লোকের কাছে কি এক্সাম্পল দিতে পারবে যে সে বলে যে বিচার হওয়া উচিত না? আমার তো মনে হয় না। কে বললো বিচার হওয়া উচিত না? না, এই বিচার হওয়াটা ঠিক হচ্ছে, এবং কেউ এই প্রক্রিয়া শব্দটি কি? আমি আইনের ভেতরে এভিডেন্স অ্যাক্ট, আমার আর এভিডেন্স অ্যাক্ট এখানে যেটা করা হয়েছে, সেই এভিডেন্স অ্যাক্ট এখানে সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট নেই। মানে সাক্ষ্য হিসেবে জানা হচ্ছে, সেগুলো সাক্ষ্য হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়েছে পর্যায়ে। না, আমি মানে এতটা অজ্ঞতা নিয়ে এত সজোরে কথা বলা আমি আমার জীবনে দেখিনি। ভালো, গালাগালি শুরু করছে। আমি বলছি যে জেনোসাইডের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যে অ্যাক্টগুলো নিয়েছে, সেই অ্যাক্টগুলো আমাদের আইন সাদৃশ্যপূর্ণ। সেখানে হিয়ারসে এভিডেন্সের কথা আছে, সেখানে করারেটিভ ভ্যালু নানা রকম ভাবে নেওয়া হয়, এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেগুলো হয়েছে, সেগুলো যে ডেলিভারেশন গুলো দিয়েছে, সেগুলো কিন্তু আমাদের রেফারেন্স করে সেগুলো দেওয়া হয়েছে। এবং কোথায় যোজনা অ্যাক্ট অফ জেনোসাইড এন্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, কেননা এই ক্রাইমের মাত্রাটা এত, আমি শুরুতেই বলেছি, এত ভয়াবহতা যে প্রচলিত আইনে সেগুলোকে বিচারের বাইরে এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু আইন অত্যন্ত মানে কঠোর পারপিট্রেটর অফ জেনোসাইড এন্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি তাদের প্রতি, এবং সেটাও করা হয়েছে এই আইনটা। এবং এই আইনে এমন কোন জায়গা নেই, এবং এই আইনের যে ফার্দার ডেভেলপমেন্ট, যেটা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ বলা হয়, যেটা কিন্তু আরো পরে এসছে আইসিসি হওয়ার পরে, সব আমাদের both the prosecution and defense এই কনসেপ্ট অফ জেসিটাকে জাজমেন্টে এটা নিয়ে আসছেন যে এই ধরনের ক্রিমিনালিটি যখন হয়, তখন এটা একজন ইন্ডিভিজুয়াল করতেছে তা না, ইটস পার্ট অফ সিস্টেম এন্ড প্ল্যান। তাতে হয় কি যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে এটার, কিন্তু সবগুলো কম্পোনেন্টই ইকুয়ালি ক্রিমিনাল দায় তাদের উপরে। এবং পানিশমেন্টের ক্ষেত্রে অ্যাবেটিং এন্ড ফ্যাসিলিটেটিং, এটা কিন্তু কঠোর পানিশমেন্ট ফর ইন্টারন্যাশনাল ক্রাইমস। এবং আমাদের কিন্তু অধিকাংশ যে ইন্ডিভিজুয়াল ক্রাইম করেছে, কিন্তু বলা হচ্ছে as abettor and facilitator of the crime of murder as crimes against humanity, অর্থাৎ সে একজনকেই হয়তো খুন করেছে,
কিন্তু সেটা হচ্ছে গোটা মানব সভ্যতার বিরুদ্ধে তার অপরাধ। তো এই আইনটা তো সম্পূর্ণ একটা ভিন্ন আইন। সিআরপিসি টিআরপিসি কোনো প্রশ্নই নাই এখানে, এবং এটা বাইরে হচ্ছে এই আইনের ইন্টারপ্রিটেশন, এই আইনের ব্যাখ্যা এবং এই আইনের প্রয়োগ। ফলে সাক্ষ্য, যেটা আমাদের সাক্ষ্য আইনের যে প্রচলিত ধারা, সেটার সঙ্গে এই আন্তর্জাতিক অপরাধ আইনের কোনোই যোগাযোগ এবং সম্পর্ক নেই। না, আমি খালি সিম্পল এই কথাটি বলতে চাই যে 71-এর মুক্তিযুদ্ধ যারা দেখেছে, মানুষের যে টর্চার দেখেছে, মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, সেইটার বিচার কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে, আমি মনে করি এই দেশের মাটির মানুষের এবং দেশ সিদ্ধান্ত নিবে কি পদ্ধতিতে হবে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের জনগণ যেভাবে কোর্টে যায়, যেসব ফেসিলিটিস গুলি পায়, এখানে কিন্তু তার চেয়ে বেশি ফেসিলিটিস দেওয়া হয়েছে। সেপারেট কোর্ট তৈরি করে দেওয়া হয়েছে, তার জন্য অ্যাপিল করার ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কিছুই কিন্তু রয়ে গেছে। এবং এখানে কোনো কি বলে, যার বিচার হচ্ছে তার উপরে কোনো টর্চার করে তার কাছ থেকে কোনো বক্তব্য নেওয়া হয় নাই। এখানে সাক্ষী নিয়ে আসা হয়েছে প্রতিটি ক্ষেত্রে। এবং এই ধরনের এই বিচারটাকে যদি গ্রহণযোগ্য না করতো, তাহলে আসামি পক্ষের কি বলে লয়ারেরই তো কোর্টে যাওয়ার কথা না। তারা তো এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েই তো বিচারের সম্মুখীন হয়েছে। এবং এই বিচারের রায়ের বিপক্ষে যে তারা অ্যাপিলও করছে, অর্থাৎ দ্য প্রসেস অফ দ্য ডিউ প্রসেস অফ ল, এই যে লর যে প্রসেসটা, দ্যাট হ্যাভ বিন অ্যাকসেপ্টেড বাই বোথ দ্য পার্টিজ। এইখানে খালি একটি কিছুদিন ধরে আমরা একটি শব্দ শুনে যাচ্ছি যে সঠিকভাবে আইনের প্রয়োগ করা হচ্ছে না, আইনের ব্যাখ্যা সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না। এমনকি মনে হচ্ছে যেন একটা মিলিটারি কোর্টের বিচার হচ্ছে। এই ঘটনাটা যাতে না ঘটে, সেই জন্যই এই সরকার একটি কাজ করেছিলেন, যে আলাদা একটা ক্লোজ ডোর কোর্ট করে বিচার করেন নাই, অ্যাপিল করার সুযোগ দিয়েছেন। অ্যাপিলের রেজাল্টও আমরা দেখতে পেয়েছি, যা লোয়ার কোর্টে যা হয়েছে, অ্যাপিল কোর্টে তার পরিবর্তন হয়েছে। এই জিনিসগুলি বিশ্বের দরবারে উপস্থাপন করার মতনই একটি জিনিস। আরেকটা জিনিস আমি যেটা সবচেয়ে বেশি ওনার কথায় দুঃখ পেলাম, যে এই জেনারেশনেরই ছেলেপেলেরা এই বিচারকে মানে না। এর চেয়ে মিথ্যা কথা আর কিছু হতে পারে না। হ্যাঁ, আপনার কাছে খুবই গ্রহণযোগ্য হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ, সেখানকার জানাজা। আপনি তো সরাসরি বলছেন যে দেশের ছেলেপেলেরা এই বিচারকে, আমি দেখছি তো ভাই, আপনি তো মিশিয়ে দেখছেন সঙ্গে। আপনি কোন ছেলে যুবক জানেন, তাহলে আওয়ামী লীগকে এত যুবক ভোট দিল কেমন করে? কোথায় সেগুলো, সেই ভোটগুলি কি চুরি করে দেওয়া হয়েছিল 2008 সালে? 2008 সালে এটা একমাত্র জিনিস ছিল। এক্স্যাক্টলি, ইউ আর রং। 2008 সালে যদি সত্যি, যদি আপনি এতই গলাবাজি করে যেটা বলছেন, যে শব্দটি উইথড্র করেন, উইথড্র করলো গলাবাজি, ঠিক আছে, গলায় যেটা বললেন, যে দুজনে যেটা বললেন যে খুব নিয়ম মেনে এগুলো করা হচ্ছে এবং দুনিয়া শুদ্ধ অ্যাকসেপ্ট করছে। ওই যে যেটা মার্কিন প্রতিনিধি এসেছিল, সে বলছে 50% আইসিটির সঙ্গে সমন্বয় হয়েছে, 50% হয়নি। ডিফেন্স বারবার করে বলছে যে না, ন্যায় বিচার হচ্ছে না, তারা তো বলছে। এবং অ্যামনেস্টি বলছে, যেহেতু আপনারা বলছেন আন্তর্জাতিক এটা স্বীকৃত, অ্যামনেস্টি বলছে যে না, এটার পুনর্বিচার হওয়া দরকার। এগুলো তো আমি বলছি না, এবং এগুলো আমার মাথা ব্যথা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে শুধুমাত্র কিছু বিশ্ববিদ্যালয়, কিন্তু তরুণ প্রজন্ম, তরুণ প্রজন্ম আপনাদের সঙ্গে এই চিন্তার সঙ্গে নেই। হ্যাঁ, তারা পাকিস্তানের সাথে আছে, না তারা বাংলাদেশের সঙ্গে, তারা বাংলাদেশের সঙ্গে নাই। শোনেন, তারাই আর্ন করছে, রোজগার করছে। আমার 2008 সালে ভোটগুলি দিল কে? আমরা বিরতি যাচ্ছি, যেতে হবে। তবে আপনার কাছে আবার জানতে হবে যে, তো আপনি যেটা বলেছেন অবশ্যই সত্য কথা, তরুণ প্রজন্ম কিভাবে চাকরি পাবে, কিভাবে তাদের লেখাপড়া আরো সৃজনশীল হবে, এই সব নিয়ে নিশ্চয়ই ভাবছে। কিন্তু আমি তরুণ প্রজন্ম, নিশ্চয়ই আমি আপনাদের মতো বয়স 17 হয়নি বা আপনাদের মতো অভিজ্ঞ নয়, কিন্তু আমি তো যুদ্ধাপদে বিচার হোক সেটির পক্ষে। একটা ছোট বিরতি, দর্শক একটা ছোট বিরতি, খুশি গিয়ে ফিরছি।
দর্শক দেখছেন 21 রাত। আমরা আলোচনায় ফিরবো, তবে যে কথাটি প্রশ্নটি আপনার কাছে আবার করতে চেয়েছিলাম সাংবাদিক সাদেক খান, আমি একটা এক্সাম্পল দিতে চাই। 1991 সালে শহীদ জনতা জাহানারা বিমান আন্দোলনের পরে যেভাবে যুদ্ধাপদের দাবিতে মানুষ সোচ্চার হয়েছিল আন্দোলনের মাধ্যমে, আমরা যদি গণমাধ্যমের দিকে একটু তাকাই, ফার্স্ট বেসরকারি টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন ছিল 21 টেলিভিশন আসে অন এয়ার 1999 সালে। তখন কিন্তু ওই যুদ্ধাপদের বিচারের জন্য ভয়েসটি রেজ করেছিল 21 টেলিভিশনই প্রথম। আর 21 টেলিভিশনকে কিন্তু আপনাদের মতো অনেকেই বলেন যে তরুণ প্রজন্মের ভয়েস। তখন 21 টেলিভিশনের প্রতি মানুষের যে ভালোবাসা, যে আবেগ, অনেক কারণে হয়েছিল, তার মধ্যে একটি ছিল যুদ্ধাপদের বিচারের প্রসঙ্গটি, ভয়েসটি রেজ করা। তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে তরুণ প্রজন্ম আসলে চায় না? জাহানারা ইমামের সঙ্গে আমার পরিচয় হচ্ছে তার, আমি বলবো 71 পূর্ববর্তী সময় থেকে পরিচয়। যখন তিনি শুরু করেছেন এই আন্দোলনটা, তখন তার সঙ্গে আমার প্রায় দেখা হতো। তার বাড়িতে সবসময় আমরা যাতায়াত করতাম, আমাদের বাড়িতেও তারা যাতায়াত করতেন। জাহানারা ইমাম বাদ দিলাম, যেটা কথা হচ্ছে 21 টেলিভিশনের যিনি অন্যতম উদ্যোক্তা ছিলেন মাহমুদ সাহেব, তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। কিন্তু যে তরুণ প্রজন্মের তিনি প্রতিনিধি, সেটা একটা অংশ মাত্র আমাদের দেশের লোকের। এটা বুঝতে হবে, আমাদের সমাজটা শুধুমাত্র মধ্যবিত্ত শিক্ষিত সমাজ নয়, তার বাইরে একটা বিরাট সমাজ, যারা খেটে খায় বলেই তাদের রোজগারই আজকে চলছে দেশটা। এই যে আমাকে বলা হয়েছিল, আমাদের বলা হতো বাংলাদেশ হওয়ার পর যেটা ভায়াবল না বাংলাদেশ। কেন না, বাংলাদেশের অর্থনৈতিক যে পরিস্থিতি আমাদের সবসময় মুখাপেক্ষি হয়ে থাকবে বাইরের সাহায্যের প্রতি, সেটা তো আমরা হইনি। এখান থেকেই তরুণ সমাজরা বাইরে গিয়ে কাজ করে রোজগার করে দেশে টাকা পাঠিয়েছে। যারা টাকা পাঠিয়েছে তাদের এখনো বলা হয় যে দেশের যা শ্রমের যেটা আয়, বড় লোক হোক বা যারা বিদেশে কাজ করছে তাদের হোক বা দেশেই আশ্রম করে তাদের হোক, তাতে আমাদের 7% নিচে আমাদের কোনো আমাদের প্রবৃদ্ধ হওয়ার। মফিদুল হক, আমরা বোধহয় একটু অন্য প্রসঙ্গে চাই। একটি বিষয় আলোচিত হচ্ছে, সেই তরুণ প্রজন্মের ভিতরে এই জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে, যখন ট্রাইব্যুনাল থেকে কোনো রায় ঘোষিত হচ্ছে, মানুষ হয়তো তাদের আবেগ অনুভূতির কথা জানাচ্ছে, কিন্তু যখন আপিল, এটি অবশ্যই আইনি প্রক্রিয়ার বিষয়, নিশ্চয়ই আমরা সেই বিষয়ে যাব না, কিন্তু যে প্রশ্নটি উঠেছে যে সর্বোচ্চ আদালতে যখন আপিলের প্রসঙ্গে যাচ্ছে, তখন অনেকের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্বতা কাজ করছে। এটি আসলে কেন? দেখুন, আদালত কিন্তু আইনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দিয়ে আইনের পথে রায় দিচ্ছেন। সেটা কিন্তু মানে চট করে আমি ধরে নিতে পারবো যে এই রায় হবে, এই অপরাধ ঘটেছে, এই অভিযোগ, এই আমরা কিন্তু সেটা নিতে পারছি না। কারণ আইনের প্রক্রিয়াটা কিন্তু অনুসৃত হচ্ছে বলেই একটা দ্বিধা দ্বন্দ্ব যে কি হয়। এবং আদালত কিন্তু বারবারই বলছে যে আদালত উইল লুক ইনটু দ্য এভিডেন্স, ফ্যাক্ট, এবং তার একটা জুডিশিয়াল এডুকেশন করবে এবং জাস্টিস ডেলিভার করবে। ফলে যদি কোনো দুর্বলতা থাকে হয়তো প্রসিকিউশনে বা আর্গুমেন্টে বা কোনো একটা জিনিস প্রুফ করার ক্ষেত্রে, সেটাও কিন্তু আদালত কিন্তু তার বাইরে যাবে না। ফলে আইনের পথে জিনিসটা চলছে বলেই কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি একটা একেবারেই সবটা সাজুজ্যপূর্ণ হচ্ছে তা না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো প্রতিহিংসা নয়, কোনো রাজনৈতিক ফয়সালা নয়, যে একটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা মোকাবেলা করছে আইনের পথে। সেখানে কিন্তু আরেকটা বিষয়, যে জন্য আমি বলেছিলাম যে সামনের দিকে তাকানো, আমার কিন্তু পানিশমেন্টটা হচ্ছে একটা অংশ, আমার কিন্তু মূল হচ্ছে জাজমেন্টটা। এবং জাজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য, দেশের জন্য। এই জন্য বলছি যে এই জাজমেন্টের মধ্যে কিন্তু আমাদের আদালত মুক্তিযুদ্ধের ঘটনা পরম্পরা, পটভূমি, মুক্তিযুদ্ধের যে ব্যাপক নৃশংসতা হয়েছে, যে গোটা জনপদ তো ছারখার হয়ে গেছে, তার একটা ভাষ্য প্রদান করেছেন, করে তারপরে গেছেন সেই পার্টিকুলার সেই ঘটনাটায় অভিযুক্তের সঙ্গে সংশ্লিষ্ট সেই কেসে। ফলে এবং একটা রায় আমরা একের পর এক পাচ্ছি। ফলে গোটা জাতি কিন্তু মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের একটা সার্বজনীনতার একটা ভিত্তি কিন্তু আদালত তৈরি করে দিচ্ছে। এবং সেই ভিত্তিতে কিন্তু আমার দেশে কিন্তু আমি মনে করি যে সেই সময় এসছে যখন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে দুটো বিভাজন থাকবে না। মুক্তিযুদ্ধের মূল্যবোধে গোটা জাতি ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যমত্য হবে। তারপরে তার নানা রকম তার রাজনৈতিক, তার মানে সমালোচনা, পক্ষ প্রতিপক্ষ, দেশের অগ্রগতির মানে ধারা নিয়ে নানা রকম মতামত, সেগুলো থাকবে।
ফলে বাংলাদেশ কিন্তু আজকে সেই জায়গায় যাওয়ার জন্য যে ভিত্তিটা, সেই ভিত্তিতে এই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই জায়গায় গেছে। আরেকটা হচ্ছে যে দেখবেন যে ভিকটিমের প্রসঙ্গটা যখন আসে, আদালত যেমন কামরুজ্জামানের যে রায়ে সর্বোচ্চ শাস্তি দিয়েছে যে সোহাগপুর গ্রামে যে নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণ, নারী নির্যাতন এবং এই যে নিষ্ঠুরতা, প্রায় শতাধিক পরিবার একেবারে ছিন্ন খিন্ন হয়ে গেল। আদালত কিন্তু আবার এই যে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক অ্যাটাক, যে 2 লক্ষের বেশি নারী এই নির্যাতনের শিকার হয়েছেন, সেটারও উল্লেখ করছে। এখন আদালতে ওখানে সাক্ষ্য দিয়েছে হয়তো 2 জন 4 জন 5 জন, একটা এলাকার একটা, কিন্তু এই যে বিশাল যে ভিকটিম, তাদের প্রতিও একটা দায়িত্ব আছে সমাজের। আমাকে কিন্তু এখন সেই দায়িত্ব মোচনে এগিয়ে যেতে হবে। এবং আরেকটা হচ্ছে যে আদালত কিন্তু কেবল বলছে না যে হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড হাউ ইট হ্যাপেন্ড, আদালত কিন্তু এটাও একটা তুলে আনছে যে ওয়াই ইট হ্যাপেন্ড। সেখানে কিন্তু একটা মতাদর্শ, যেটা ধর্মের অপব্যবহার করে একটা হিংসা এবং ঘৃণার উদ্রেক করা হয়, এবং সেই মতাদর্শ যে এই ঘটনাটা ঘটিয়েছে। এবং 20 শতকে মুসলমান কর্তৃক মুসলমান হত্যার সবচেয়ে লার্জেস্ট এক্সাম্পল হচ্ছে এই বাংলাদেশের মাটিতে যেটা ঘটেছে। ফলে ধর্মের নাম নিলেই যে ধর্ম হয়ে যায় না, এবং ধর্মের অপব্যবহার আদালত অবজারভেশনে চলে আসছে, কিন্তু সেই শিক্ষাগুলো আমাদের এখন নিতে হবে। ফলে আমি বলছি যে আদালত কিন্তু একটা ঐতিহাসিক একটা দায়িত্ব পালন করেছে, আমাদের কিন্তু এখন এই দায়িত্বের আত্মস্থ করে শ্রদ্ধাশীল হয়ে এবং এই ভিত্তিতে আমাদেরকে এখন সামনের দিকে এগিয়ে যাওয়া। বহু রকম মানুষ থাকবে সমাজে, নানা বিভক্তি থাকবে, কিন্তু মানবিক মূল্যবোধে সকলে একত্র থাকবে। মহিদুল হক, আমরা সামনের দিকে এগিয়ে যাব, প্রশ্নটি আমি ইস্তফাত মুহসিন হোসেনকে করছি, যেটা মহিদুল হক বললেন যে সেই মূল্যবোধকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। কিন্তু আমি যদি প্রশ্নটি এইভাবে করি যে পবিত্র সংবিধানে যেখানে রাষ্ট্র ধর্ম ইসলাম রয়েছে, আবার পাশাপাশি ধর্ম নিরপেক্ষতা রয়েছে, ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে, এই বৈপরীত্য নিয়ে আমি কোন মূল্যবোধকে সামনে নিয়ে এগিয়ে যাব? আমাদের স্বাধীনতার মূল মন্ত্রটি ছিল কিন্তু নিরপেক্ষ একটি দেশ এবং ধর্ম নিরপেক্ষ হিসাবে। সেখানে কনস্টিটিউশনে কি চেঞ্জ করা হয়েছে না হয়েছে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট না। বাংলাদেশের মানুষের জীবনে কিন্তু সামগ্রিকভাবে মানুষের জীবনে কিন্তু এই ধর্মান্ধতা কে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত তাহলে আজকে বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে হওয়ার কোনো সুযোগ ছিল না। এবং যারা এক সময় বাংলাদেশের জাতীয় পতাকা তাদের গাড়িতে উড়িয়েছে তাদেরই কিন্তু বিচার করা হচ্ছে, এবং সেটা কোনো কুর মাধ্যমে না, জনগণের ভোটে এই কাজটি হচ্ছে। এই জিনিসটি যদি আমাদের মাথার ভিতরে রাখি তাহলে হ্যাঁ, একটি দেশ পরিচালনায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। ওই ইতিহাস যেরকম অনেকের সাথে অনেকের খুব ঘনিষ্ঠ পরিচয়, বঙ্গবন্ধুর সাথে মোস্তাকের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ পরিচয় ছিল, তাহলে কি আমি ধরে নেব যে বঙ্গবন্ধু আর মোস্তাক একই জিনিস? তা তো না। ঘনিষ্ঠতার আড়ালে অনেক দুর্ঘটনা ঘটানো হয়। অতি ঘনিষ্ঠতা সামটাইমস ইটস এ বিগ ক্রাইম করার জন্য ইনস্টিগেট করে। এই জিনিসগুলি কিন্তু আমাদের সবকিছু জায়গা থেকেই এবং সমস্ত অবস্থাতে আমাদের কিন্তু এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। বাংলাদেশ তৈরি হয়েছে কিসের ভিত্তিতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে কিসের ভিত্তিতে, এবং সেই জায়গায় আমাদের পৌঁছানোর রাস্তা কিন্তু চলছে। এই যে আমরা হোঁচটগুলি খেয়েছি সেগুলির ইতিহাস তো সবারই জানা, কিভাবে আমরা হোঁচট খেয়েছি, কোন কোন জায়গায় আমরা হোঁচট খেয়েছি। আমরা এই হোঁচটটাকে ডিরেইলড সোসাইটিকে, ডিরেইলড পিপুলকে একটা রেল লাইনের উপরে দাঁড় করানোর প্রচেষ্টা। আমাকে ডিরেলকে যদি রেলে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কতগুলি সংশোধনের কাজ করতে হবে, কিছু লাইন উপরে ফেলে দিতে হবে, কিছু লাইন নতুন করে বসাতে হবে। এই যে যুদ্ধ অপরাধীদের বিচার, আমি এটাকে মনে করি সমগ্র জাতিকে, ওই যে মফিদুল ভাই যে কথা বললো, আমার ভিন্ন মত থাকতে পারে, আমার ভিন্ন চিন্তা চেতনা থাকতে পারে, কিন্তু আমি যদি এই দেশকে ভালোবাসি, স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশকে বিশ্বাস করি, তাহলে আমাকে কিন্তু এই ডিরেলড সমাজকে রেলে নিয়ে এসেই এগুতে হবে। আমরা মনে করি এই যুদ্ধ অপরাধীদের বিচার সেই ডিরেলড সোসাইটিকে মানব সভ্যতার মাপকাঠিতে আমরা রেলে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছি বলে প্রচেষ্টা চালাচ্ছি। সাংবাদিক সাদিক খান, আমি ছোট্ট করে প্রশ্নটি আপনাকে করছি, সংক্ষেপে উত্তরটা চাচ্ছি। যে মহান লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই লক্ষ্য আদর্শকে ভুলে গিয়ে আমরা সামনে এগোতে পারবো কিনা? জাস্ট এ মিনিট। প্রথম কথা হচ্ছে যে লক্ষ্য নিয়ে হয়েছিল সেটা বোধহয় আমার কলিগ যারা এখানে বলছেন তারা ভুলে গেছেন। মুক্তিযুদ্ধটা হয়েছিল 6 দফার ভিত্তিতে, সেখানে কোথাও অন্য কোনো ব্যাপার ছিল না। 6 দফাটা ছিল খুব সিম্পল। বাংলাদেশের
সোনার বাংলা শ্মশান কেন? প্রশ্নটা ছিল ওইখানে, ইকোনমিক বেসিক্যালি, অন্য কিছু ছিল না। ওই যে সমস্ত আদর্শ চাপানো হচ্ছে, যেগুলো বলা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এর অনেক কিছু হচ্ছে ভুয়া আদর্শ পরে যোগ দেওয়া হয়েছে। দেশ আদর্শগুলোর ভিত্তিটা হবে লোকের চেতনা, সাধারণ মানুষের ডিসকাশন। এটা কি সময় আছে? আমরা শেষ করব। আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি মহিদুল হক। আমি দেখুন, জেনোসাইড স্টাডি যখন একটা সমাজ করে তখন কিন্তু আরেকটা স্টাডি তার পার্ট, সেটা হচ্ছে সাইকি অফ দা মানে জেনোসাইডাল পারপিট্রেটর। এই সাইকিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সাইকিতে দেখা যায় যে খুব পারফেক্ট মানুষ, সব দিক দিয়ে শিক্ষিত, উচ্চবিত্ত, সফল, কিন্তু সাইকিতে ওই সিট গুলো থাকে, হ্যাঁ, যে দে আর ভেরি ভেরি মানে, ফলে জেনোসাইড কিন্তু একটা ডেমন করে না, একটা হিউম্যান বিইং কে ডেমোনাইজড করা হয়। আর ডেমোনাইজ করার প্রসেসটা কি, সেটা স্টাডি করাটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের কিন্তু সেই অধ্যয়নের দিকেও এখন অগ্রসর হতে হবে। আমরা পারপিট্রেটরদের পেয়েছি, নাও উই হ্যাভ টু স্টাডি দ্য সাইকি অফ দ্য পারপিট্রেটরস। আপনাকে দিয়ে শেষ করতে চাই। না, আমি মনে করি এই একটি প্রশ্ন কিছুক্ষণ প্রায় উঠেছে যে অনেকদিন গ্যাপ থাকার পরে হঠাৎ করে কেন হলো। আমি এটাকে সম্পূর্ণ এইভাবে বিবেচনা করি যে এই গ্যাপের পিরিয়ডে আমাদের কিন্তু দুটি ট্রাইব্যুনাল রয়ে গেছে। একটিতে বিচারকের অবসর প্রাপ্তির ঘটনা ছিল। এই সময়ের ভিতরে আমাদের লয়াররা যে কাজ করেছেন তার ফলশ্রুতিতেই কিন্তু পরবর্তীতে একই সাথে অনেকগুলি কেসের অবস্থান চলে এসছে, এবং বিচারকরাও যে তাদের কার্যক্রমের ভিতরে ছিলেন, কারণ এক একটি রায় কত পাতার আপনি জানেন। সেগুলি যদি আমরা চিন্তা করি যে সময়টি ল্যাপস হয়েছে, সেই ল্যাপসের ভিতরে কাজ হয়েছে বলেই অনেকগুলি আউটপুট আমরা একসাথে দেখতে পাচ্ছি। এটা আমার কাছে খুবই স্বাভাবিক। একটু অনেক ধন্যবাদ মহিদুল হক, ধন্যবাদ স্থপতি মুবশর হোসেন, ধন্যবাদ সাংবাদিক সাদিক খান। দর্শক, শেষ করছি, যত বিতর্কই থাক, যে সুষম অর্থনীতি এবং সমতা ভিত্তিক ধর্ম নিরপেক্ষ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া এবং সেই চেতনার বাস্তবায়ন ছাড়া অবশ্যই সেই লক্ষ্য আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারবো না। এটাই চরম সত্য কথা। শুভরাত্রি।